দেশকা থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমন সিং এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। বাস চাপায় শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে আন্দোলন 7 দিন স্থগিত, রাজধানীতে দিনভর তীব্র দুর্ভোগ। নদী দখল ঠেকাতে বাধা মানবে না সরকার, স্পর্শকাতর স্থাপনা সরানোর দায়িত্ব মেয়র খোকনের। গ্যাসের দাম বাড়লে পোশাক ও বস্ত্র খাতে ঝুঁকির আশঙ্কা, সতর্ক করল ব্যবসায়ীদের 3 সংগঠন। মাঠে নামার মতো পুরোপুরি ফিট সাকিব, আইপিএলে রোববার দেখা যাবে টাইগার তারকাকে। আপনাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। কিবরিয়া, বাস চাপায় শিক্ষার্থী মারা যাওয়ার প্রতিবাদে যে আন্দোলন বিক্ষোভ চলছিল সেটি 7 দিনের জন্য স্থগিত করেছে শিক্ষার্থীরা। মূলত মেয়রের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়েই তারা আন্দোলনটি স্থগিত করেছে। দেখেন, আমরা আশা করব যে এবারও যেন আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থাকে, কার্যকর হয়। শিক্ষার্থীরা মেয়রের কথায় আশ্বস্ত হয়ে যে 7 দিন সময় দিয়েছে, 7 দিনের মধ্যে যদি কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে পরবর্তীতে কি হবে সেটা অবশ্য বলা যাচ্ছে না। কারণ আজকে সারাদিন যে দুর্ভোগ হয়েছে, নগরবাসী যে একটা কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন, এই অভিজ্ঞতা আমরা আর চাই না। তেমনি আমরা চাই না যে সড়কে আরও কোনো প্রাণ ঝরে পড়ুক, কোনোটাই আমাদের কাম্য নয়। যাই হোক, প্রতিবেদনটি দেখি। ঘোষণা অনুযায়ী বুধবার সকাল থেকেই প্রগতি সরণির বসুন্ধরা গেটে জড়ো হতে শুরু করেন বিইউপির শিক্ষার্থীরা। দাবি আদায়ে সকাল 9:30 থেকে শুরু হয় বিক্ষোভ। শিক্ষার্থীদের দাবির মধ্যে ছিল সুপ্রভাত পরিবহনের চালকের সর্বোচ্চ শাস্তি, বাসটির রুট পারমিট বাতিল, সিটিং সার্ভিস বন্ধ, চালকদের ছবি ও লাইসেন্স গাড়িতে ঝোলানোর ব্যবস্থা করা। এছাড়া প্রতিটি জেব্রা ক্রসিংয়ে সিসি ক্যামেরা বসানোর পাশাপাশি ট্রাফিক পুলিশের দুর্নীতি বন্ধেরও দাবি জানান তারা। আমরা আন্দোলন করব, আমাদের একটা স্টুডেন্ট মারা যাবে, এরপর আমরা একটা করে ওভারব্রিজ উদ্বোধন করব না, আমরা সেটা চাই না। আমরা এই জায়গায় অবস্থান করব। আইন থাকা সত্ত্বেও ডেলি এই সড়ক দুর্ঘটনা একের পর এক ঘটেই যাচ্ছে। তো হয়তো বা আইনের বাস্তবায়ন হচ্ছে না, বা এই আইন আমাদের সড়ক দুর্ঘটনার জন্য উপযোগী না। আমরা 48 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি দেওয়া পূরণ না হয়, এই শিক্ষিত সমাজ এই রাজপথ থেকে যাবে না। কোনো ঘুম পাড়ানি মাসি পিসির গল্প চলবে না। এর পরপরই যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে রাখে সহপাঠী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রগতি সরণি, সায়েন্স ল্যাব, ফার্মগেট, শাহবাগ, ধানমন্ডি ও রায়সাহেব বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রগতি সরণির দুর্ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার আহমেদের নামে ফুট ওভারব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মেয়র আতিকুল ইসলাম শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার আহ্বান জানান। আমি অনুরোধ করছি ছাত্রদেরকে যে তোমরা তোমাদের স্ব শিক্ষাঙ্গনে ফিরে যাও। তোমাদের 10টি দাবি আমার কাছে দেওয়া হয়েছে লিখিত গতকাল। আমরা এটা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আলাপ করছি। যেগুলো সম্ভব এগুলো আমরা এখনই করে ফেলছি, যেগুলো প্রক্রিয়াধীন আছে আমরা করব ইনশাল্লাহ। ঢাকা মহানগরীতে কোনো বাস চলাচল করলে আড়ো করে রাস্তার মাঝখানে দাঁড় করে পিছনের বাসকে ঠেকালে, প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ওই বাসের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বদ্ধপরিকর। অভিযুক্ত সুপ্রভাত পরিবহনের নিবন্ধন নম্বর, রুট পারমিট ও চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছে বিআরটিএ। এদিকে আবরারের পরিবারকে 5 কোটি টাকা কেন ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করে। 1 সপ্তাহের মধ্যে আবরারের পরিবারকে 10 লাখ টাকা দিতে সুপ্রভাত পরিবহনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি ঘটনা তদন্ত করে 15 দিনের মধ্যে প্রতিবেদন জমার আদেশ দেয় উচ্চ আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে প্রগতি সরণি থেকে যোগ দিয়েছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ান, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত ঘোষণার বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, এখন থেকে ঠিক 5 মিনিট আগে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যানবাহন চলাচল করছে, অর্থাৎ 5 মিনিট আগে এখানে যে শিক্ষার্থীদের আন্দোলন সারাদিন ধরে চলেছে সেটি কিন্তু তুলে নেওয়া হয়েছে। তবে সেটি কিন্তু এই মুহূর্তের জন্য, অর্থাৎ আগামীকাল 10টা থেকে আবারও তারা একই জায়গায় সমবেত হবেন এবং
যথারীতি তাদের আন্দোলন যেটি আছে সেটি তারা চালিয়ে যাবেন, এমন ঘোষণায় কিন্তু সব শেষ দেওয়া হয়েছে এখান থেকে। এর আগে আপনাকে বলে রাখি যে দুপুরে কিন্তু মেয়রের সাথে একটি প্রতিনিধি দল অর্থাৎ বিউপি শিক্ষার্থীদের সমন্বয়ে একটি 10 জনের একটি কমিটি কিন্তু মেয়রের সাথে দেখা করেন এবং সেখান থেকে ফিরে এসে তারা কিন্তু এখানে যে শিক্ষার্থী আছেন তাদের সাথে কথা বলেন সন্ধ্যা নাগাদ, এবং সন্ধ্যায় তারা কিছু কিছু বিষয় একমত হয়। আপনাকে একটি বিষয় বলে রাখি যে এই জায়গায় যারা আন্দোলন করছেন অর্থাৎ শিক্ষার্থীদের যারা আন্দোলন করছেন তারা কিন্তু একই ইউনিভার্সিটির নয়, তারা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের তারা শিক্ষার্থী। অর্থাৎ একটা বিষয় জানতে চাচ্ছি, আমরা শুনেছিলাম যে 7 দিনের জন্য স্থগিত করেছে তারা এই তাদের আন্দোলন, কিন্তু আপনি এখন বললেন যে সর্বশেষ ঘোষণা এসেছে যে কালকে সকালে আবার তারা বসছে। কোন পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত পরিবর্তন করে কালকে আবার অবস্থানের ঘোষণা দিয়েছে? সন্ধ্যা 6:30টার কিছু আগে এখানে যে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি মেয়রের সাথে কথা বলে এসেছিলেন, তারা কিন্তু এখানে শিক্ষার্থী যারা আন্দোলন করছিলেন তাদের কিন্তু বুঝাতে চেয়েছিলেন যে তাদের 7 দিনের সময় দরকার, এবং এই 7 দিনের সময় তারা মেয়রকে দিয়ে এসেছেন, এবং এইখানে যে কয়টি দাবি আছে তার সবই কিন্তু মেয়র মেনে নিয়েছেন, এবং সেই অনুপাতে তাদের কাছে সময় চাওয়া হয়েছে এবং মেয়র বলেছেন যে 7 দিনের মধ্যে সেই দাবিগুলো পূরণ করার চেষ্টা করবেন। এরই প্রেক্ষিতে কিন্তু এখানে যে শিক্ষার্থীর একটি অংশ মেয়রের সাথে দেখা করেছেন তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে আমরা যে আন্দোলন করছি সেটি কিন্তু 7 দিনের জন্য স্থগিত করা হয়েছে। কিন্তু এখানে যেসব শিক্ষার্থী আছে অর্থাৎ অন্যান্য ইউনিভার্সিটি যে শিক্ষার্থী আছে তারা কিন্তু তার সাথে একমত হতে পারেনি। রেজওয়ান, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আবারও আপনার কাছে যাব, বলছিলেন সহকর্মী রেজওয়ানুল হক। এদিকে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বেশ কিছু জায়গায় শিক্ষার্থীদের অবরোধে দিনভর ছিল তীব্র জনদুর্ভোগ। ব্যাপক যানজটের পাশাপাশি রাস্তায় তৈরি হয় গণপরিবহন সংকট। দীর্ঘ পথ পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে হাজারো মানুষকে। বিউপির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে নিরাপদ সড়ক সহ 8 দফা দাবিতে সকাল 10টায় শাহবাগ মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে যোগ দেন। নগরীর সায়েন্স ল্যাব মোড়, শুক্লাবাদ সহ আরো কয়েকটি জায়গাতেও রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা। দক্ষ ড্রাইভার না, অথচ লাইসেন্স পাচ্ছে তারা, এটা কাজটা করতেছে কারা? সিন্ডিকেট ভাঙতে হবে এবং প্রতি মাসে চালকদের লাইসেন্স চেক করতে হবে। পরে বিকেলে রাস্তা ছাড়েন আন্দোলনকারীরা। এই অবরোধে পুরো রাজধানী জুড়েই তৈরি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়ে রোগী সহ সাধারণ মানুষ। রোগী নিয়ে আসছি কিন্তু এদের জন্য সমস্যা হইতেছে, ছাড়তে তো জামু বাসায় এই গাড়ি ঘোড়াও পাইনি, কষ্ট হইতে আছে, আইতে আইছি গাড়ি ঘোড়া চলে না, অসুস্থ। ভোগান্তি হচ্ছে, লোকজন কে কোথায় যায় কে কোথায় যাচ্ছে গাড়ির কোনো খবর নাই। বিভিন্ন এলাকায় পুলিশ বিকল্প রাস্তায় যানবাহন ঘুরিয়ে দিলেও তাতে পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। সহযোগিতা নিয়ে আমরা আমাদের উত্তর পাশের যে বামের লেন এবং পশ্চিম পাশের বামের লেনগুলো আমরা চালু রাখছি, যাতে বামের লেন দিয়ে আমাদের রোগী বা ইমার্জেন্সি লোকজন যেতে পারে, বা যারা না জেনে হঠাৎ করে এসে আটকা পড়ছে তারা বের হতে পারে। যানজটের পাশাপাশি বিভিন্ন জায়গায় গণপরিবহনও ছিল অনেক কম। উবার, পাঠাওয়ের মতো অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং সেবা পেতেও ভোগান্তিতে পড়েন নগরবাসী। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে চলমান নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন, এমনটাই মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীদের গণ অনশনে এ দাবি করেন মহাসচিব। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তাই অস্ত্রের ভয় দেখিয়ে আর মিথ্যা মামলা দিয়ে ক্ষমতা দখল করেছে। দ্রুত খালেদা জিয়ার মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব। সারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তারই প্রমাণ এটা। আমরা তো দেখছি যে দেশে এখন কোনো আইনের শাসন নেই। রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে বন্দুক পিস্তল দিয়ে ভয় দেখিয়ে সার্বক্ষণিকভাবে মিথ্যা মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে হাজার হাজার লক্ষ নেতাকর্মীকে গ্রেফতার করে আপনাদেরকে ক্ষমতায় বসে থাকতে হচ্ছে। 6 জেলায় সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 21 জন। এর মধ্যে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে 2 বাসের সংঘর্ষে নিহত হন 3 যাত্রী। যশোরে পিকআপ ভ্যানের ধাক্কায় পা হারিয়েছে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
বুধবার সকালে ভ্যানে স্কুলে যাচ্ছিল ৬ষ্ঠ শ্রেণীর নিপা, ৭ম শ্রেণীর স্মৃতি ও ৯ম শ্রেণীর ছাত্রী রিপা। হঠাৎই দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের বহনকারী ভ্যানটিকে ধাক্কা দেয়। যশোরের নাভারণে যশোর বেনাপোল মহাসড়কের এই দুর্ঘটনায় পা হারান নিপা। গুরুতর আহত হন অন্য দুজন। ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে সহপাঠী ও স্থানীয়রা। ৩ ঘন্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পিকআপ চালককে গ্রেপ্তার ও ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাসে প্রত্যাহার হয় অবরোধ। নিরীহ ছাত্রছাত্রীরা প্রাণ দিতে আছে, সড়ক দুর্ঘটনা ঘটতে আছে, আমরা এর প্রতিকার চাই, নিরাপদ সড়ক। বাচ্চাটাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে, সেখানে মেয়েটির অপারেশন হয়েছে, এখন সে সুস্থ আছে। বাচ্চাদের যে সমস্ত দাবি দেওয়া আছে সড়কের বিষয়ে আমরা সেগুলো পূরণ করবার চেষ্টা করছি। এদিকে বিকেলে সিরাজগঞ্জের সয়দাবাদে 2 বাসের সংঘর্ষে নিহত হয় 3 জন। আহতদের স্থানীয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাদেরকে আমরা উদ্ধার করে সদর হাসপাতালে পাঠাই এবং ঘটনাস্থলে একজন স্পট ডেড, একজন নিহত। আর পরবর্তীতে আমরা জানতে পারি হাসপাতাল সূত্রে যে হাসপাতাল আরও 2 জন মারা গেছে। ফেনীর মুহুরীগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি মাল বোঝাই ট্রাক। ঘটনাস্থলে প্রাণ হারান ট্রাক চালক মজনু। আর জেলার ফতেপুরে ট্রাক, মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে আহত হয় অটোরিকশার 8 যাত্রী, 6 জনই একই পরিবারের সদস্য। অটোরিকশা ও ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে যায় ট্রাক চালক। মাগুরার পারনন্দুয়ালিতে ঢাকা খুলনা মহাসড়কে বাস চাপায় নিহত হয় এক পথচারী। বাসটি আটক করা হলেও চালক পলাতক। এছাড়া গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাক চাপায় স্কুল ছাত্রী এবং গাজীপুরের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রেখে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রতিজ্ঞা। নিজ কার্যালয়ে সকালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সভায় প্রধানমন্ত্রী কথা বলেন। মুক্তিযুদ্ধের চেতনায় দেশবাসীকে উদ্বুদ্ধ করে বিশ্বে বাংলাদেশকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও জানান সরকার প্রধান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এরই মধ্যে 2020 সালের 17 মার্চ থেকে 2021 সালের 26 মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পর্যন্ত সময়কে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। হাসি ফোটাতে চান, এর অর্থটা হলো বর্ণাঢ্য এই আয়োজন যথাযথভাবে উদযাপনে বিশিষ্টজনদের নিয়ে 102 সদস্যের একটি কমিটি এবং বাস্তবায়নের জন্য 61 সদস্যের আরেকটি কমিটি করা হয়েছে। তাদেরই প্রথম বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সভায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে মুজিববর্ষে সরকারিভাবে এবং দলীয়ভাবে তৃণমূল পর্যন্ত কর্মসূচি পালন করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। জন্মশতবার্ষিকীটা উদযাপনের ক্ষেত্রে একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত যেন এটা উদযাপিত হয়, তারও ব্যবস্থা আমরা নেব, যেন মানুষ আমাদের সঠিক ইতিহাসটা জানতে পারে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষ যেন উদ্বুদ্ধ হয় এবং বাংলাদেশকে আমরা যেন মানে সারা বিশ্বের কাছে একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বারবার মুছে ফেলার অপচেষ্টা করেছে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। সবচেয়ে দুর্ভাগ্য যে একটা সময় ছিল ভাষা আন্দোলনে তার যে অবদান সেটা একেবারেই মুছে ফেলা হচ্ছিল, মুক্তিযুদ্ধে তার যে অবদান সেটাও কিন্তু মুছে ফেলার একটা চেষ্টা করা হয়েছিল। বহু বছর, 21 বছর এদেশের মানুষ জানতেই পারেনি। আসলে সত্যকে কেউ কখনো মানে মুছে ফেলতে পারে না, সত্য কখনো কখনো তা উদ্ভাসিত হবেই আর তার স্থানটা সে করে নেবে। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করছে সরকার। স্বাধীনতার জন্য একটি জাতিকে উদ্বুদ্ধ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানী কবরস্থানের শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারাও কবরে ফুল দেন। আওয়ামী লীগ নেতারা বলেন, জিল্লুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্নের দিকেই এগিয়ে যাচ্ছে দেশ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, উপজেলা নির্বাচনে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কাম্য নয়। সহিংসতার জন্য উদ্বেগ জানান তিনি। ধৈর্যের পরিচয় দিবেন, নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে নেবেন, প্রতিহিংসা হিসেবে কেউ নেবেন। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম ওয়াজেদ মিয়াকে নিয়ে সেমিনার হয়েছে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে। এতে মূল প্রবন্ধ পড়েন থিঙ্ক ট্যাঙ্ক জন্মভূমি রিসার্চ সেন্টারের কর্মাধ্যক্ষ আসিফ কবির। প্রখ্যাত এই বিজ্ঞানীকে নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার অবদান নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী অধ্যাপক সেলিনা খাতুন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাইম চৌধুরী। রংপুরের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, তিনি ছিলেন অগাধ পাণ্ডিত্যের অধিকারী। তার মনে রাখার ক্ষমতাও ছিল অত্যন্ত প্রখর। জাতীয় এবং আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা জার্নালে তার বহু গুরুত্বপূর্ণ প্রকাশনা তাকে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান বিজ্ঞানীর মর্যাদা এনে দিয়েছে। কর্মী সমর্থকদের সঙ্গে ৯০তম জন্মদিন উদযাপন করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে দুপুরে কেক কাটেন তিনি। শারীরিকভাবে ভালো নেই জানিয়ে সুস্থতার জন্য দোয়া চান এরশাদ। মনের জোরে এ বয়সেও কাজ করছেন উল্লেখ করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, হতে পারে কর্মী সমর্থকদের সঙ্গে এটাই তার শেষ দিন। অত্যাচার সহ্য করেও জাতীয় পার্টির ঐতিহ্য ধরে রেখেছেন মন্তব্য করে এরশাদ বলেন, যে কোনো পরিস্থিতিতে জনপ্রিয়তা ধরে রেখে দলকে আরও শক্তিশালী করতে হবে। অত্যাচার মানুষকে দমাতে পারে না, মনের জোর চায়, মনের শক্তি চায়। মনের জোর ছিল, শক্তি ছিল, তাই এত পথ উঠে এসেছি আজ। একটাই আশা, দলকে আরও শক্তিশালী করবে, আগামীতে ক্ষমতার জন্য পূর্ণ শক্তি অর্জন করবে। ঢাকার আশপাশে 4টি নদী দখলমুক্ত করতে কিন্তু টানা অভিযান চলছে আমরা দেখেছি, এবং এবার ঢাকা সহ সারা দেশের এই যে নদী দখলমুক্ত করতে কোনো বাধাই মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কিন্তু নৌ প্রতিমন্ত্রী আজকে। এখন পর্যন্ত সেরকম ইঙ্গিতই পাচ্ছি আমরা, এবং আমরা আশাবাদী হতে চাই যে নদীগুলো দখলমুক্ত হবে, নদীর পারে কোনো অবৈধ স্থাপনা থাকবে না, কোনো দূষণ থাকবে না, দখল থাকবে না, এবং সেদিকে এগোচ্ছে এবং মানুষও কিন্তু এটাকে সমর্থন দিচ্ছে। তার পাশাপাশি কলকাতার সঙ্গে সরাসরি নৌ রুট চালু হচ্ছে, সেটিও বলেছেন মন্ত্রী। দেখেন, নৌপথ সবসময় সাশ্রয়ী এবং এটি পরিবেশ বান্ধব এবং এটি যানজটমুক্ত। সুতরাং আন্তর্জাতিক পরিমণ্ডলে তো বটেই, অভ্যন্তরীণ রুটেও যত নৌপথের পরিসর বাড়ানো যায় ততই আমাদের পরিবহন ব্যবস্থার জন্য মঙ্গল, সারা দেশের জন্য মঙ্গল। যাই হোক, প্রতিবেদনটি দেখি। ঢাকার আশেপাশের 4 নদী দখলমুক্ত করতে চলছে টানা অভিযান। গত 20 দিনের অভিযানে বুড়িগঙ্গা ও তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি 54 একর জমি দখলমুক্ত করেছে বিআইডব্লিউটিএ। তবে উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে দখল করা জায়গায় গড়ে তোলা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী জানান, স্পর্শকাতর ধর্মীয় স্থাপনা উচ্ছেদের জটিলতা সমাধানে দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকনকে দায়িত্ব দেয়া হয়েছে। এই বিষয়ে আমরা বিভিন্ন মুফতি মৌলানাদের সঙ্গে কথা বলেছি, ইসলামী ফাউন্ডেশনের কথা বলেছি। আপনি জানেন যে পার্লামেন্টেও মজিবুল হাসান মাইজ ভান্ডারী এই বিষয়ে বক্তব্য দিয়েছেন যে এই ধরনের অবৈধ কোনো জায়গার মধ্যে ধর্মীয় স্থাপনা তৈরি করে সেখানে ধর্ম পালন করা ধর্মীয়ভাবে এটাকে অ্যালাউ করে না। এদিকে 70 বছর পর ঢাকা থেকে কলকাতা পর্যন্ত সরাসরি নৌ যোগাযোগ চালু হচ্ছে 29 মার্চ। সেদিন নারায়ণগঞ্জের পাগলা থেকে ছাড়বে রিভার ক্রুজ মধুমতি। নৌ প্রতিমন্ত্রী জানান, নদীপথে ভারতের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো হবে। আমাদের যেমন হচ্ছে কলকাতা যাচ্ছি, আমরা আসামে যেতে পারি, অন্যান্য দিকেও আমরা যাব। যেমন কিছুদিন আগে প্রাইভেট একটা এখানে এসে ঘুরে গেছে, তো তারাও বিভিন্ন জায়গায় গেছে। আমরা শুধু আঞ্চলিক না, আমরা এই অঞ্চলের বাইরেও আমাদের যাওয়ার আগ্রহ আছে। এর আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে বৈঠক করেন নৌ প্রতিমন্ত্রী। এ সময় নৌখাতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাসের দাম বাড়লে পোশাক এবং বস্ত্র খাত সবচেয়ে বড় ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেছেন ব্যবসায়ীরা। এতে কয়েক লাখ শ্রমিক বেকার হয়ে পড়বেন বলেও আশঙ্কা তাদের। দুপুরে যৌথ সংবাদ সম্মেলনে এ শঙ্কা জানান বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ নেতারা। বছরের শুরুতেই সব পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করে সঞ্চালন ও বিতরণ প্রতিষ্ঠানগুলো। এর প্রেক্ষিতে 11 মার্চ থেকে টানা 4 দিন চলে এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে 90 দিনের মধ্যে। এ অবস্থায় দাম বাড়ানোর ঝুঁকির দিকগুলো তুলে ধরে বস্ত্র ও পোশাক খাতের শীর্ষ 3 সংগঠনের দাবি, একটি বস্ত্র কারখানার 25% বিনিয়োগই গ্যাস চালিত ক্যাপটিভ পাওয়ারে। তাই গ্যাসের দাম প্রস্তাবিত হারে বাড়লে ব্যয় বাড়বে অন্তত 13%।
2015 থেকে 2017 সালের মধ্যে 2 দফায় গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে মিলগুলি এক বিপর্যয় পরিস্থিতির মধ্যে রয়েছে। গ্যাস সংকটের কারণে দীর্ঘদিন যাবৎ যে সকল মিল আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ না করা পর্যন্ত গ্যাসের কোনো মূল্য বৃদ্ধি করা আমাদের নিকট গ্রহণযোগ্য নয়। আর পোশাক ব্যবসায়ীরা বলছেন, ব্যাংক ঋণে উচ্চ সুদহার, কারখানার সংস্কার, শ্রমিকদের বাড়তি মজুরি সহ নানা কারণে খারাপ সময় পার করছেন তারা। এ অবস্থায় গ্যাসের দাম বাড়ালে নতুন চাপ পড়বে পোশাক খাতে। 2014 থেকে 2018 সময়ে মোট উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে প্রায় 30%। এমন কোনো পদক্ষেপ নেবেন না যাতে করে শিল্পের বিকাশ রুদ্ধ হয়, শ্রমিকের কর্মসংস্থান হারায়, সর্বোপরি অর্থনীতি গতিহীন হয়ে পড়বে। তিতাস গ্যাসে আমাদের বিজিএমই, বিকেএমই, বিটিএমই থেকে এখানে যে কোনো ডিরেক্টরে লোক দিতে হবে। কোনো মতেই গ্যাস বিদ্যুতের মূল্য বাড়ানো যাবে না। গ্যাস বিদ্যুতের মূল্য বাড়লে আমাদের এই সেক্টরে একটা মহামারী আকার ধারণ করবে। কিছুদিন পরপরই সমন্বয় না করে 5 বা 10 বছর মেয়াদে গ্যাসের দাম নির্ধারণ করে তা পর্যায়ক্রমে বাস্তবায়নের দাবি জানান ব্যবসায়ীরা। পাশাপাশি দেন সেবার মান উন্নত না করা পর্যন্ত দাম না বাড়ানোর প্রস্তাব। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও কর্মচারীদের মেয়াদোত্তর বীমা দাবির প্রায় 5 কোটি টাকার চেক হস্তান্তর করেছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কক্ষে বিকেলে এ চেক হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চেক গ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ডাক্তার কনককান্তি বড়ুয়া। এ সময় প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী দীপেন কুমার সাহা রায় জানান, গ্রাহকের বীমা দাবির টাকা পরিশোধে তারা সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। প্রোগ্রেসিভ ইন্স্যুরেন্স এ দফায় 5 কোটি টাকার বাইরেও 54 লাখ টাকার মৃত্যু দাবি পূরণ করেছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গোকুল চাঁদ দাস, নির্বাহী পরিচালক খলিল আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ। মাঠে নামার মতো ফিট হয়ে উঠেছেন সাকিব আল হাসান। আইপিএল দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন টাইগার তারকা, জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। রোববার প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ। 20 মার্চ পর্যন্ত প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। ডেডলাইন শেষ। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আর মাঠে নামতে সমস্যা নেই সাকিবের। এর মাঝে ফিটনেস ট্রেনিংয়ে ঘাম ঝরিয়েছেন, নেটেও নিজেকে ঝালিয়ে নিয়েছেন সাকিব। বিশ্বকাপে দরকার শতভাগ ফিট স্কোয়াড। ইনজুরি আশঙ্কায় মুস্তাফিজকে আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি বিসিবি, তবে সাকিবকে কোনো বাধা দিচ্ছে না। ওর সাথে আলাপ করবো যাওয়ার আগে যেন ফিটনেসটা নিয়ে খুবই মানে রিস্ক কম নিবে, এবং ওর যদি খারাপ লাগে ও যেন সেটা বলে দেয় আর কি, যে ফিট না হলে খেলবে না, এই টাইপের কথাগুলো ওর সাথে ক্লিয়ার করে ফেলাটা। এবং আই এম শিওর যে ওর সাথে কথা বলার চেয়ে হি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে নিজেরটা নিজে খুব ভালো বুঝে। নিউজিল্যান্ড থেকে দুস্মৃতি নিয়ে ফিরেছে টাইগাররা। মানসিক অবস্থা ভালো নয় দলের। সামনে শুরু হবে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প। তার আগে ক্রিকেটাররা দুস্মৃতি থেকে বের হয়ে আসতে পারবেন, বিশ্বাস ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের। ওদের সাথে এখনও আমরা কথা বলছি, বাট এখনও ভিত জিনিসটা কিন্তু ওদের কাছে আছে। তো সেটা আস্তে আস্তে সেটাও কিন্তু একটা অনেক বড় বিষয় আমাদের জন্য। তো এখন পর্যন্ত ওদেরকে জাস্ট ফ্যামিলি তো ওরা আছে, বাট আস্তে ধীরে সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করবো, এবং এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে আসাটা ভেরি ইম্পর্টেন্ট। অভিজ্ঞতার বিচারে এবারের বিশ্বকাপে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ, তবে বড় মঞ্চের আগে আয়ারল্যান্ডের ট্রাইনেশন সিরিজকে গুরুত্বপূর্ণ বলছেন আকরাম খান। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সাইফ হাসানের সেঞ্চুরিতে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়েছে 6 উইকেটে। ফতুল্লা বিকেএসপিকে 213 রানের টার্গেট দিয়ে 27 রানে জিতেছে খেলাঘর। অন্যদিকে মিজানুরের সেঞ্চুরিতে উত্তরা স্পোর্টিংয়ের বিপক্ষে 8 উইকেটে জয় তুলে নিয়েছে ব্রাদার্স। গাজী গ্রুপে টপ অর্ডারে রান নেই। ওদের ইনিংস টেনেছেন ভারতীয় রিক্রুট পারভেজ রাসুল ও দেশি শামসুর রহমান। শামসুর 45 করেছেন, রাসুলের ব্যাটে আসে 67। টেইল এন্ডে আবু হায়দার, রনি, নাসুম আহমেদ ও কামরুল রাব্বি দলের সংগ্রহ টেনে টুনে 230-এ নিয়েছেন। রনি করেছেন 29 রান। দোলেশ্বরের সেরা বোলার ইনফর্ম ফরহাদ রেজা এদিন 40 রান খরচায় নিয়েছেন 5 উইকেট। ছোট টার্গেটে কষ্ট হয়নি দোলেশ্বরের। ওপেনার সাইফ হাসানের সেঞ্চুরি জয়ের পথ সহজ করে দেয়। 102 রান করেন সাইফ। মার্শাল আয়ুব, সাদ নাসিম ও অধিনায়ক ফরহাদ রেজার ছোট ইনিংসে 25 বল আগে জিতেছে দোলেশ্বর।
সাভারে ব্রাদার্স ইউনিয়নকে জিতিয়েছেন মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকী। উত্তরা স্পোর্টিংয়ের 265 রানের টার্গেট 10 বল আগে টপকেছে ব্রাদার্স। 108 করেন মিজানুর, 8 রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন জুনায়েদ। ফতুল্লাতে লো স্কোরিং ম্যাচ। খেলা গড়ে শুরুটা মন্দ ছিল না, তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ওরা। সংগ্রহ 200 ছাড়িয়েছে অতি কষ্টে। ওপেনার রবিউল রবি করেন সর্বোচ্চ 75 রান, মাহিদুল অঙ্কন করেছেন 49। জবাবে নিয়মিত উইকেট পড়ায় ছোট টার্গেট বড় হয়েছে বিকেএসপির। শামীম হোসেনের 56 ওদের ম্যাচে রেখেছিল, বাকিদের কেউই 30-এর কোটা ছুঁতে পারেননি। 50 ওভার খেলে 185 রান তুলেছে বিকেএসপি। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম। নাজমুল ইসলাম সিরাজগঞ্জ থেকে বলছেন, আমাদের এলাকায় খেলার মাঠের মধ্য দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। এলাকাতে খেলাধুলার জন্য শুধু এই মাঠটি অবশিষ্ট ছিল, কিন্তু তাও আর থাকছে না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। বরিশাল থেকে প্রসাদ বলছেন, বরিশাল বিভাগের অধিকাংশ খাল নদী দখলের কারণে মরে যাচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে নদীগুলো বাঁচানো যাবে না। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। আতিফ তারাশ থেকে বলছেন, আমাদের এলাকার রাস্তাগুলো বেহাল, রাস্তা মেরামতের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিলে এলাকাবাসী খুব উপকৃত হবে তিনি বলছেন। দর্শকদের ধন্যবাদ জানাতে চাই তাদের চিঠিগুলোর জন্য। শেষ করব সংবাদ শ্রোতা। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। নিরাপদ সড়ক দাবি আন্দোলন স্থগিতের ঘোষণা এক পক্ষের, রাজধানীতে দিনভর তীব্র দুর্ভোগ। নদী দখল ঠেকাতে বাধা মানবে না সরকার, স্পর্শকাতর স্থাপনা সরানোর দায়িত্ব মেয়র খোকনের। গ্যাসের দাম বাড়লে পোশাক ও বস্ত্র খাতে ঝুঁকির আশঙ্কা, সতর্ক করল ব্যবসায়ীদের 3 সংগঠন। মাঠে নামার মতো পুরোপুরি ফিট সাকিব, আইপিএলে রোববার দেখা যাবে টাইগার তারকাকে। আর এই ছিল আজকের সংবাদ।